তথ্য উপদেষ্টার আশ্বাসেও সড়ক ছাড়েনি জগন্নাথের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ওরা লিটারালি আমাদের উপর অলরেডি অ্যাটাকের মতো আক্রমণের মতো করে বসেছে। আমাদের সবার কি অনর অবস্থান, এবং যতক্ষণ না আমাদের দাবিগুলো মেনে না হয় ততক্ষণ আমরা এইভাবে অবস্থান করব। সাম্য হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়িতদের গ্রেফতার, উপাচার্যের পদত্যাগ দাবি 7 সদস্যের তদন্ত কমিটি। রংপুর বিসিকে 18টির মাঝে বন্ধ 3 কারখানা, জায়গা সংকটে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা, থমকে আছে দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রম। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে বোরো ধান, সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণের অভিযোগ, ন্যায্য মূল্য নিশ্চিতের দাবি কৃষকের। ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জে মীর কাদিমের গরু পরিচর্যায় ব্যস্ত খামারিরা, লালন পালনে খরচ বেশি হওয়ায় পুষতে চান না অনেকেই। মেক্সিকোর পুয়েবলা রাজ্যে 3 যানবাহনের সংঘর্ষে প্রাণ গেল অন্তত 21 জনের, আহত বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। এবং লা লিগার জমজমাট মঞ্চে আজ শিরোপা উৎসবের লক্ষ্যে মাঠে নামছে বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে উৎসবে মাঠে চায় হান্সি ফ্লিকের শিষ্যরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি এবং প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা মাহফুজ আলম। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাতভর কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। আবাসন বৃত্তি কার্যকর করা সহ 3 দফা দাবিতে রাতব্যাপী কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বারবার বৈষম্যের শিকার হয়েছেন উল্লেখ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আর কোনো আশ্বাস শুনতে চান না তারা। এই আশ্বাস আমাদের সেই গত 16 সাল থেকেই দিয়ে আসতেছেন। আমরা এইসব কথাই আমরা মানছি না। আমরা এখানে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানেই থাকবো। আমরা সব ক্ষেত্রেই বৈষম্য শিকার হই। জাতির জন্য লজ্জাদায়ক যে একটা পাবলিক ইউনিভার্সিটির ছেলেরা রাস্তায় ঘুমাইতেছে। এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা। জানান, সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ইউজিসি এবং প্রধান উপদেষ্টা আলোচনায় বসবেন। শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে আন্দোলনকে স্যাবোটাজ করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া যে কোনো ইস্যুতে যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না বলেও জানান তিনি। চল চল যাই যমুনায় যাই, এই রাজনীতি, এই মুভমেন্ট আমরা আর হতে দিব না। আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন, যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন, এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয়ের যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন। আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে। এর আগে শিক্ষার্থীদের সামনে কথা বলার এক পর্যায়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারে এক শিক্ষার্থী। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষকরা। উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ইতিবাচক ফলাফল আসবে বলেও আশাবাদী তারা। কে বা কারা ওনার গায়ে বোতল ছুঁড়ে মেরেছে, এই ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন শিক্ষকরাও। আলোচনা করে এই সিদ্ধান্ত এসেছি, আমরা কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। আবাসন সমস্যা নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে কাকরাইল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, জগন্নাথের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি কেমন চলছে এবং আন্দোলনরতরা কি কেমন বলছে, কি বলছেন আমাদের জানাবেন। আসলে কালকে থেকেই কিন্তু অর্থাৎ গতকাল থেকেই কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আছেন তারা কিন্তু গতকাল থেকেই তারা আন্দোলনে যোগ দিয়েছেন এবং আন্দোলন করছেন, এবং তাদের যে 3 দফা দাবি ছিল সেই দাবিগুলো নিয়েই কিন্তু তারা আসলে তারা আন্দোলন করছেন। এবং এখন পর্যন্ত কিন্তু যদি আমি বলি, আমি এই মুহূর্তে আছি কাকরাইলের মোড়ে, এবং কাকরাইল মোড়ের এখানে কিন্তু এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা কিন্তু এখন পর্যন্ত তারা এখানে অবস্থান করছেন এবং তাদের এই
অবস্থান কর্মসূচি কিন্তু গতকাল থেকেই চলছে এবং এখন পর্যন্ত তারা এখানে আছেন। এবং যদি আমি একটু বলে রাখি যে তাদের যে দাবিগুলো ছিল, অর্থাৎ 70% আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, পরবর্তী একনেক সভায় অনুমোদন এবং 2025 ও 26 অর্থ বছরের বাজেটের কাটছাঁট না করে পূর্ণাঙ্গ বাজেট রাখার দাবি যেগুলো ছিল, এই দাবিগুলো নিয়ে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লং মার্চ করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে আসলে যাওয়ার চেষ্টা করলে পুলিশের মুখে তারা বাধাগ্রস্ত হয় এবং তাদের বাধায় কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এর পরবর্তী থেকে কিন্তু তারা এখানে অবস্থান। তন্দ্রা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কাকরাইল মোড় থেকে জগন্নাথ শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। শিক্ষার্থী শাহরিয়ার আলম শাম্য নিহতের ঘটনায় বৃহস্পতিবার অর্ধদিবস শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করা হয়েছে। এদিকে শাম্য হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। আর ব্যর্থতার দায়ে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে ছাত্রদল। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শাম্যর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। হাসান আল মাহমুদের রিপোর্ট। শেষবার ক্যাম্পাসে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য। ক্যাম্পাসের যে কোনো আন্দোলনের সামনের সারিতে থাকা শাম্য এবার এলেন নিথর দেহে। তাকে অশ্রুসিক্ত বিদায় জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, সহযোদ্ধা, সহপাঠীরা। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজায় অংশ নেন ছাত্রদল সভাপতি, সেক্রেটারি সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তারা। শাম্যর শেষ কথা আমার দিকে তাকানো, মামা তুই 2 মিনিট দাঁড়া, আমি আসতেছি। তো এরপরে আমি আর শাম্যর আশা দেখি নাই, আমি শাম্যর লাশ দেখছি। পরবর্তীতে আমরা আরো অনেক দুর্ভাগ্যজনক ঘটনা দেখব যদি এখনই আমরা কোনো পদক্ষেপ না নিই। এই ধরনের উন্মুক্ততা আমরা চাই না, যেটা আসলে আমাদের বাচ্চাদের জীবনের জন্য হুমকি, সেটা আমরা চাই না। এর আগে শাম্য হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে ছাত্রদল। নেতাদের অভিযোগ, টার্গেট করে হত্যা করা হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে টার্গেট করে হত্যাকাণ্ডের শিকার করা হচ্ছে। একজন ছাত্রদলের নেতাকর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। শিক্ষার্থী হত্যার ঘটনায় বাসভবনের সামনে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, ক্যাম্পাসে বহিরাগত নিয়ন্ত্রণ সহ নানা দাবি জানায় তারা। এখানে সিটি কর্পোরেশন এবং আমাদের যারা মন্ত্রণালয় এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা সকলে মিলে আসলে ঢাকা ইউনিভার্সিটিটাকে কিভাবে করে সেফ ক্যাম্পাস করা যায় সে ব্যাপারে একটু ভাববে। আমরা সিরিয়াসলি আতঙ্কিত। আজকে শাম্য নিহত হয়েছে, আর দিন আমি নিহত হতে পারি, আরেকজন শিক্ষার্থী নিহত হতে পারে। এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে 5ই আগস্ট পরবর্তী মুহূর্তটাতে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই ব্যাঙের ছাতার মতো অনুমোদিত দোকানপাট, এই সমস্ত জিনিসকে যদি উচ্ছেদ করে সোহরাওয়ার্দী উদ্যানকে যদি নিরাপদ না করা হয়, তাহলে আমরা কিন্তু সবাইকে ধরব। এদিকে শাম্য হত্যার ঘটনায় শোক জানিয়ে বৃহস্পতিবার অর্ধদিবস সব কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে কলা অনুষদের ডিনকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভির ব্যবস্থা করা এবং বিশেষ অভিযানের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাম্য হত্যার ঘটনায় গ্রেফতার মাদারীপুরের তামিম হাওলাদারের বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধরা। বুধবার সন্ধ্যায় ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদী এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যায় তামিম হাওলাদারের বাড়িতে বিক্ষুব্ধরা অগ্নিসংযোগ করে বাড়ির 2টি ঘর পুড়িয়ে দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় গ্রেফতার আরও 2 জন মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মণদী গ্রামের ও ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশীকর গ্রামের বাসিন্দা। শেখ হাসিনা বিতাড়িত হলেও অন্তর্বর্তী সরকারের আশেপাশে এখনও তার প্রেতাত্মারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি। এদিকে বিকালে জাতীয় শিল্পকলা একাডেমিতে আরেকটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতন্ত্রকামী মানুষদের নিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা, এখন তাদের পড়ালেখায় মনোযোগ দেওয়া উচিত। বিস্তারিত মাহবুব তামিমের প্রতিবেদনে। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সভায় অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। এই দেশের মানুষ আপনার কাছে আশা করে একটি সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা বাধায় আমি ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি। কেউ যেন নির্বাচনটা বিলম্ব না করে। অনুগ্রহ করে ম্যাপটা দেন, আমরা প্রস্তুতি নিই, জনগণ প্রস্তুতি নেয়। এদিন বিকেলে জাতীয় শিল্পকলা একাডেমিতে মহানগরী সাংস্কৃতিক ফোরামের দানবীর হাজী শাহাবুদ্দিন বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, তবে শিক্ষার্থীদের এই আন্দোলনের পরিস্থিতি তৈরি করেছিল গণতন্ত্রকামী মানুষ। জুলাই আগস্টে তোমরা যে দায়িত্ব পালন করেছো, সেখানে আসার জন্য বিগত 15 বছরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশের যারা গণতন্ত্রকামী মানুষ, তারা একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর সংগ্রাম করে সেই পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। নতুন প্রজন্ম আগামীতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে, তাই সবাইকে দায়িত্ব গ্রহণে সঠিকভাবে প্রস্তুতি নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পাবে কিনা এ বিষয়ে আপিল বিভাগের রায় ঘোষণা হবে আগামী 1 জুন। এ বিষয়ে আশাবাদ জানিয়ে দলটির আইনজীবী শিশির মনির বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত। সাবরিনা মজুমদারের রিপোর্ট। দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 2013 সালের 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন এবং 2016 সালে তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয়। পরে গেল বছরের 1 সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয়। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার শুনানি শুরু হয়। শুনানিতে জামায়াতের আইনজীবীরা আদালতে বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে। শুনানি শেষ করে রায়ের জন্য 1 জুন দিন ধার্য করেছেন আপিল বিভাগ। 2008 সালে জামায়াতকে ইলেকশন কমিশন একটি নিবন্ধন ইস্যু করেন, কিন্তু বাংলাদেশের হাইকোর্ট মেজরিটির জাজমেন্টের ভিত্তিতে এই নিবন্ধনটি বাতিল করেন। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি আজকে শেষ হয়েছে। শুনানি অন্তে আগামী 1 জুন 2025-এ এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশন যেন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেয় এ বিষয়ে আপিল বিভাগ রায় পর্যবেক্ষণ দিবে বলে আশা জামায়াতের আইনজীবীদের। আমরা আদালতকে আজকে একটি ডাইরেকশন চেয়েছি আদালতের কাছে যে এই বিষয়টি প্রতীক তো আর উচ্চ আদালত বরাদ্দ করতে পারে না, প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন, এই মর্মে আমরা ডাইরেকশন চেয়েছি। আমরা আশা করি পূর্ণাঙ্গ রায়ে এই মর্মে ডাইরেকশনও উচ্চ আদালত কর্তৃক দেওয়া হবে। শুনানিতে জামায়াতের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। রংপুর বেসিক শিল্প নগরীতে 18টি শিল্প কারখানার মধ্যে ঋণ জটিলতায় বন্ধ 3টি কারখানা। জায়গা সংকটে নতুন করে প্লট বরাদ্দের কোনো সুযোগ না থাকায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা গড়তে পারছেন না শিল্প কারখানা। এই অবস্থায় গেল 20 বছর ধরে অসংখ্যবার মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হলেও দ্বিতীয় শিল্প নগরী গড়তে থমকে আছে জমি অধিগ্রহণের কাজ। মাহমুদ রকির ক্যামেরায় রফিকুল ইসলামের প্রতিবেদন।
2004 সাল থেকে দ্বিতীয় শিল্পনগরী গড়তে এমন অসংখ্য চিঠি কর্মকর্তাদের দুয়ারে গেলেও সমাধান আসেনি। সর্বশেষ গেল বছরের 30 এপ্রিল তৎকালীন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান দ্বিতীয় শিল্প পার্ক গড়তে রংপুর সদর উপজেলার রামনাথপুর ও হরিদেবপুর মৌজার 100 একর জমির সম্ভাব্য ও স্কেচ ম্যাপ সহ প্রতিবেদন পাঠিয়েছিলেন। সেই প্রতিবেদনে জমির শ্রেণীভিত্তিক গড় মূল্য ও অন্যান্য সম্ভাব্য মূল্য অনুযায়ী 28,47,558 টাকা প্রয়োজন। রংপুরের জন্য সেই টাকা নেই সরকারের কাছে। উদ্যোক্তারা বলছেন ক্ষুদ্র শিল্প গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা থাকলেও আঞ্চলিক বৈষম্যে পিছিয়ে রাখা হয়েছে রংপুরকে। যে আমাদের এখানে যে ক্ষুদ্র মাঝারি শিল্পের যে উদ্যোক্তারা আছে তারা বিশেষ করে আসলে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারছে না, তারা তাদের বিনিয়োগের সুযোগ পাচ্ছে না। এই প্রোডাক্টগুলো ভ্যাটের সাথে সম্পৃক্ত, যেটা বিক্রি করা হয় ওটার উপর পার্সেন্টেজ আগে ছিল 5%, এখন করছে 7.5%। শিল্পনগরী হলে কর্মসংস্থান হবে এমন বাণী বিসিক শোনালেও দ্বিতীয় শিল্পনগরীর কার্যক্রমের অগ্রগতিতে সদুত্তর নেই কর্মকর্তাদের। রংপুর একটি অবহেলিত বলি আর অনুন্নত শিল্পায়নে অনুন্নত জায়গা, সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে যদি রংপুরে দ্বিতীয় শিল্পনগরীটি বাস্তবায়ন করা যায় তাহলে এই নর্থ বেঙ্গলের বা এই বেল্টের মানুষের একটা খুব ভালো কর্মসংস্থানের ব্যবস্থা হবে, যেখানে 100 একর জমির প্রস্তাব আমরা দিয়েছি। শিল্পনগরীর ফিজিবিলিটি স্টাডিতে কর্মকর্তাদের আসা যাওয়ার খবরে স্থানীয়দের চোখে মুখে আশার আলো উঠলেও কার্যত কিছুই হচ্ছে না। 5,000 টাকা মাস পাই, একে দিয়ে সংসার চলে। আমাদের এখানে কোম্পানিতে হাঁড়ি পাতিল তৈরি হয়, আমাদের গ্যাস হলে আমাদের এখানে কারখানাটা আর কি সুযোগ সুবিধা অনেক ভালো হইতো। আরও এইরকম প্রতিষ্ঠান হলে আমাদের জন্য ভালো, আরও কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তবে আশার কথা শোনান রংপুরের জেলা প্রশাসক। আমরা সকলের কথা চিন্তা করে, রংপুরবাসীর কথা চিন্তা করে, সাধারণ জনগণ যেন আমরা সত্যিকার অর্থে সাধারণ জনগণকে সেবা দিতে পারি, সেই চিন্তাভাবনা রেখেই আমরা আমাদের পরিকল্পনাটা প্রস্তুত করছি, প্রস্তুতির পর্যায়ে আছে। দ্রুত সব সংকট নিরসন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। ঈদুল আজহা উপলক্ষে মুন্সিগঞ্জের ঐতিহ্য মীর কাদিমের ধবল গরু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে খামারিরা। দেখতে সুন্দর আর মাংস খেতে সুস্বাদু হওয়ায় বাজারে এর চাহিদা সর্বোচ্চ, কিন্তু লালন পালনের খরচ ও খাদ্যের উচ্চ মূল্য থাকায় অনেক খামারি ঐতিহ্যবাহী এই ধবল গরু লালন পালন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তবে শত শত বছরের ঐতিহ্য টিকিয়ে রাখতে এখনও হাতে গোনা কয়েকজন খামারি ধবল গরু পরিচর্যা করে থাকে। সহকর্মী সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। মুন্সিগঞ্জের মীর কাদিমের মুজিবুর এগ্রো ও শাহিন এগ্রো বেছে বেছে সাদা গরু সংগ্রহ করে। খামারিরা সনাতন পদ্ধতিতে গরুগুলো পরিচর্যা ও অর্গানিক খাবার দিয়ে কোরবানি ঈদের আগে বিক্রির জন্য প্রস্তুত করেন। ঐতিহ্যবাহী এই সাদা ডবল গরু আমাদের পূর্বপুরুষ থেকে লালন পালন করে আসছে, এখন এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ওই গরুগুলো লালন পালন করে থাকি। এই গরুগুলা প্রায় 1 বছর পালন করি আমরা। খাওয়ানো হয় মিলে ভাঙানো খোল, বিভিন্ন প্রকার ভুসি ও কুড়া। পরম মমতায় লালন পালন করা হয় ধবল গরুগুলো। কুড়া, ভুট্টা, মুসুরি পাউডার, খোল, নানান জাতীয় খাবার খাওয়াই। এগুলো দেখতে খুবই সুন্দর এবং খেতেও, মাংস খেতেও খুবই সুস্বাদু। এই গরুগুলো আমরা যশোর, কুষ্টিয়া, টেপাখোলা অনেক বিভিন্ন ধরনের হাটে থেকে এই গরুগুলা অনেক কষ্ট করে আমরা সংগ্রহ করি। মীর কাদিমের ধবল গরুর বৈশিষ্ট্য হলো এই সমস্ত গরুর চোখের পাপড়ি, নাকের সামনের অংশ, পায়ের খুরা ও লেজের পশম সাদা থেকে হালকা বাদামি হয়ে থাকে। মানুষ বিভিন্ন মেডিসিন খাওয়া গরু ভালো মোটা তাজা করে, যার জন্য আমাদের এই গরুর খাবার আপনার খরচের সংখ্যা অনেক বেশি, যার জন্য আমরা মার্কেট থেকে এগুলি কমে যাইতেছে, যার জন্য আমরা মুসলিমে কিছু লোক অনেক নিজেদের আদি ব্যবসা ধরে রাখছি। আগে প্রচুর পরিমাণে ছিল, এখন আমাদের এইখানে এত পরিমাণে পাওয়া যায় না। চোখের পাপড়ি খুব সুন্দর, পায়ের খুরা পাওয়া সুন্দর, পাওয়ার খুরাও ডকুমেন্ট সাদা এবং খুরও সাদা। আমাদের এখন অনেক অসুবিধা আছে, খাবার দাবারের দাম অনেক বেশি। মুন্সিগঞ্জের প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, মীর কাদিমের ধবল গরুগুলোর চাহিদা বেশি। যেহেতু এই গরুর দুধ ও মাংস উৎপাদন কম হয়, তাই এই গরুটার উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। উৎপাদনের দিক বিবেচনা করে
এর পরিমাণ কিছুটা কমে গেছে, তবে এর মাংসের চাহিদা এবং মাংস সুস্বাদু বিধায় আমাদের মুন্সিগঞ্জের জেলা তথা মুন্সিগঞ্জের বাহিরেও এর চাহিদা বর্তমানে আছে। এবছর মুন্সিগঞ্জে ৮১,৮৭৫টি কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে, এর মধ্যে ১৫০টি ধবল গরু রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইশরাককে দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি করছে বিএনপির সমর্থকরা। এ নিয়ে আরও জানাতে দক্ষিণের নগর ভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, বিক্ষোভকারীরা কি বলছেন আমাদের জানাবেন। আমরা এখন আছি রাজধানীর যে ঢাকা সিটি কর্পোরেশন রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের মূল ফটকে। এখানে সকাল থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা একটি দাবিতে এখানে এসেছেন। তারা এসে যেটি বলছেন আমাদের যে তারা মূলত ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর দাবিতে এখানে এসে অবস্থান কর্মসূচি পালন করছেন। এটি কিন্তু তারা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা গতকাল এখানে এসেছিল। আমি যদি এই পাশের চিত্রটি দেখাতে চাই, যে আশপাশের যে মূল সড়কটি রয়েছে, মূল সড়কটি প্রায় বন্ধ হয়ে গিয়েছে নেতাকর্মীদের চাপে। সকাল 9টা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসছেন। যে তারা যেটি জানান আমাদের যে ঢাকা দক্ষিণের যেসব ওয়ার্ড এবং থানাগুলো রয়েছে তারা সেখান থেকে এখানে জড়ো হয়েছেন শুধুমাত্র একটি দাবিতে, যে ইশরাক হোসেন 2020 সালে যে সিটি কর্পোরেশন নির্বাচনটি হয়েছে সেই নির্বাচনে তারা যে ফজলানুর তাপসকে বিজয়ী ঘোষণা করে বিগত আওয়ামী লীগ সরকার, তো সেই যে নির্বাচনের যে রেজাল্ট সেটিকে বাতিল করে একটি গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের সেই গ্যাজেট অনুযায়ী তারা বিএনপি এবং তার অঙ্গসংগঠনের যে সকল নেতাকর্মীরা এখানে এসেছেন তারা বলছেন যে সেই গ্যাজেট অনুযায়ী অতি দ্রুত তাকে যে মেয়র পদ রয়েছে সেই মেয়র পদের জন্য শপথ গ্রহণ করাতে হবে। এছাড়া তারা জানান আমাদের যে অতি দ্রুত যদি এটি বাস্তবায়ন না করা হয়, ইশরাককে মেয়র হিসেবে যদি ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে তারা আর একটু কঠোর পদক্ষেপে যাবে। এই মুহূর্তে আমরা যদি একজনের সাথে কথা বলি, আপনাদের এখানে মূল দাবিটা একটু। আমাদের এখানে দাবি হচ্ছে আমাদের মেয়র ইশরাক হোসেন সাহেব, উনি নির্বাচিত হয়েছেন, গেজেট প্রকাশিত হয়েছে, তারপরেও সরকার তাকে শপথ গ্রহণ করতে দিচ্ছে না। তিনি জনগণের সেবা করতে পারছেন না। যেহেতু উনি নির্বাচিত হয়েছেন, আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি অনতিবিলম্বে তাকে শপথ গ্রহণ করিয়ে তাকে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি। আপনি ইতিমধ্যেই দেখেছেন আমাদের রাজপথে ঢাকাবাসীর জনগণ নেমে এসেছে। তাকে যেন আমাদের অনতিবিলম্বে মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে যেন আমাদের এই ঢাকাবাসীকে সেবা করার সুযোগ দান করা হয়। গতকাল 24 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হয়েছিল, সেই আলটিমেটাম অনুযায়ী এখন পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? আমরা দেখেছেন ইতিমধ্যেই আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাক হোসেন ভাই তার ক্ষমতা বুঝে না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমরা ঢাকাবাসী তার জন্য আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত তিনি তার দায়িত্ব বুঝে না পান, আমরা আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। তারা যেটি জানান আমাদের যে মূলত এক দফার দাবিতেই তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং বিক্ষোভ করছেন, বিভিন্ন স্লোগানে আশপাশ কিন্তু তারা মুখরিত করে তুলছেন। এছাড়া তারা আমাদের আরেকটি বিষয় আমি আপনাদের জানিয়ে রাখি যে মূলত আজই কিন্তু সিটি কর্পোরেশনের যে মেয়র পদে থাকার মেয়াদটি সেটি কিন্তু শেষ হতে চলেছে আজ 15 মে। তো এই অনুযায়ী তারা মূলত চাচ্ছেন যে অতি দ্রুত যাতে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। এই ছিল রাজধানীর নগর ভবন থেকে সর্বশেষ। ফাহিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী ফাহিম হোসেনের সাথে। দিনাজপুরের বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে বোরো ধান। সপ্তাহ ব্যবধানে মন প্রতি 200 টাকা দাম কমে 1100 টাকায় ধান কিনছেন ব্যবসায়ীরা। চাষিদের অভিযোগ, মৌসুমের শুরুতেই বাজারে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর উৎপাদন খরচ বিবেচনা করে ন্যায্য দাম নিশ্চিতের দাবি কৃষকদের।
সহকর্মী মোহাম্মদ হারুনুর রশিদের তথ্য ও ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। দিনাজপুরের হাট বাজারগুলোতে আসতে শুরু করেছে নতুন ধান। পার্বতীপুরের আমবাড়ি ও নবাবগঞ্জের আফতাবগঞ্জ হাট ঘুরে দেখা যায় প্রতি মণ মোটা ধান 1025 টাকা এবং চিকন ধান বিক্রি হচ্ছে 1100 টাকা দরে। কৃষকদের অভিযোগ, প্রচণ্ড রোদে ঘাম ঝরিয়ে ফসল ফলালেও লাভের সিংহভাগ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের ঘরে। সার ঔষধের যে বাজার মূল্য অধিক পরিমাণে আমরা কিনেছি, এই পরিমাণ অনুযায়ী আমরা কৃষকেরা ধানের মূল্য ন্যায্য মূল্য পাইতেছি না। 78 কেজি 2100 টাকা দাম বলে, তাহলে কৃষকের কি থাকে? এক বুঝি টাকা পয়সা আবাদ সোবাদ করে লস ছাড়া তো লাভ নাই। মেশিন কাটতে গেলে মেশিনওয়ালা বলতেছে ভাই 5000 টাকা নিচে কাটতে চান, আবার যদি হাতে কায়দাতে কাটতে যাই তাহলে এরা চাচ্ছে 7000। কায়দাতে কাটে যদি নিয়ে আসি তাহলে মেশিন ধান মারা মেশিন নিচ্ছে 1000, তাহলে 8000 টাকা পড়তেছে। আমার টোটাল খরচ মাটিটা আবাদ করতে খরচ লাগছে প্রায় 17000, আর 17000 খরচ। ধান বিক্রি হচ্ছে আমাদের প্রায় 38 থেকে 40000। এখন দেখা যাচ্ছে বেনিফিট আমাদের কিছু আসতেছে না। চলতি বড় মৌসুমে জেলা জুড়ে 36 টাকা কেজি দরে 12,647 মেট্রিক টন ধান এবং 49 টাকা কেজি দরে 12,642 মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। গেল 24 এপ্রিল সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হলেও এখনও শুরু হয়নি ধান কেনা। সংগ্রহের লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা থাকলেও খাদ্য বিভাগ বলছে ধান কাটা শেষ হলে শতভাগ লক্ষ্য অর্জন হবে। চাল সংগ্রহ আমাদের শুরু হয়ে গেছে, চলতেছে। ধান এখনো সংগ্রহ হয়নি। দিনাজপুর জেলায় ধান কর্তনের হার 10 থেকে 12%। ধান কর্তনের হারটা বাড়লে ধান কাটা হলে আমরা আশা করতেছি যে মে মাসের 20 তারিখের পর থেকে আমরা ধান নিতে পারবো। এবার জেলায় বোরো ধান চাষ হয়েছে 1,74,422 হেক্টর জমিতে, যেখান থেকে প্রায় 8,05,900 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য কৃষি বিভাগের। নিউজ ডেস্ক, দেশ টিভি।